দুজন প্রেজেন্টারকেই বলছি, যখন তোমরা ইয়ে করছো না তখন ভিডিওটা অন করবে, যখন উইদাউট পিপিটি বলছো। আইদার তুমি পিপিটি যখন প্রেজেন্ট করছো তখন এমনিতে দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস ইয়েস। ওকে, আজকে যে টপিকটার উপর আমি বলবো সেটা হচ্ছে সৃজনশীলতা বা সৃজন ক্ষমতা, যেটাকে ইংলিশে আমরা বলি ক্রিয়েটিভিটি। তো আজকের এই টপিকটা একটা নেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমি আঁকতে খুব ভালোবাসি, তো সেই কারণে টপিকটা আমি চুজ করেছি। ফার্স্টে আমরা ক্রিয়েটিভিটির ধারণা নিয়ে আলোচনা করব। এই ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ শব্দটা আমরা কম বেশি সকলেই শব্দটার সাথে পরিচিত। আমরা বিশেষ করে যদি কেউ ভালো ছবি আঁকতে পারে বা কবিতা বা গল্প লিখতে পারে, তখন আমরা বলে থাকি যে ছেলেটি বা মেয়েটির মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে ছেলেটা বা মেয়েটা আঁকতে বা ভালো লিখতে পারে তাকে আমরা ক্রিয়েটিভ কেন বলছি, বা তাকে ক্রিয়েটিভিটি শব্দটা দিয়ে তাকে আমরা আর 5টা ছেলে মেয়ের থেকে কেন আলাদা করে চিহ্নিত করছি? এবার অনেকের মধ্যে অনেক কোশ্চেন আসছে, চেষ্টা করব সেটাকে দূর করার। ওকে, এবার জেনে নেওয়া যাক সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি ব্যাপারটা আসলে কি। প্রথমে মনোবিদরা সৃজন ক্ষমতাকে মানুষের বুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতার দ্বারা ব্যাখ্যা করতেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে বুদ্ধির প্রয়োগের মধ্যে দিয়ে মানুষের অভিনবত্বকে বা মৌলিকতাকে সঠিকভাবে নির্ণয় করা যায় না, বা সমস্যার পরিস্থিতিতে ব্যক্তি কিভাবে সমাধানের পথ খুঁজে বের করে বা ব্যক্তির প্রতিভা কতখানি সেটাও জানা যাচ্ছে না। তাই মনোবিদরা বুদ্ধির বিকল্প হিসেবে সৃজন ক্ষমতার ধারণা গ্রহণ করেছেন। তো এক কথায় বলতে গেলে সৃজনশীলতা হচ্ছে একটা দক্ষতা, যার ফলে একজন কবি বা শিল্পী বা আবিষ্কারক অসাধারণ এবং অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। এটা হলো এক ধরনের ক্ষমতা যা দিয়ে অনন্যভাবে সাড়া দেয় এবং নতুন উত্তর তৈরি করে বা নতুন সম্পর্ক তারা তৈরি করে। আমাদের অনেকের বাড়িতে ছোট ভাই বোন রয়েছে। তো তারা যখন ছোট ছিল তখন আমরা খেয়াল করলে দেখতে পাবো যে তারা যখন নতুন কোনো খেলনা পেত, তখন তারা সেই কোনো গাড়ি পেলে সেটাকে খুলে তারা আবার সেই যে ভেতরের যে পার্টস গুলো রয়েছে সেগুলি তারা নতুন কিছু তৈরির চেষ্টা করছে নতুন ভাবে। তো এটা তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটির লক্ষণই আমরা বলতে পারি। এবার আসছি সৃজনশীলতার সংজ্ঞায় বা গ্রাহ্য সংজ্ঞা এখনো গড়ে ওঠেনি। এই সৃজন ক্ষমতা সম্পর্কে মনোবিদ্যার মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে। যেমন আশুবেলের মতে, যে ব্যক্তি জীবনের যে কোনো পরিস্থিতিতে এমন কোনো কাজ করেন যার মধ্যে তার অভিনবত্ব প্রকাশ পায় এবং যার দ্বারা অন্য ব্যক্তিদের সঙ্গে তার তফাৎ করা যায়, তাকে আমরা সৃজনশীল ব্যক্তি বলি। যেমন অফিসে যদি কেউ কোনো প্রজেক্ট প্রেজেন্ট করে কোনো অফিসে, তখন তার সেই প্রজেক্টের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, সে যদি নতুন ভাবে কিছু প্রেজেন্ট করে, তাহলে তার প্রতি একটা সেই অফিসের সেই এমপ্লয়ির প্রতি সেই বসের একটা সফট কর্নার চলে আসে এবং সবকিছুতে ইনভলভ করার চেষ্টা করে। সেই এমপ্লয়িকে অন্য এমপ্লয়ীদের থেকে আলাদাভাবে দেখা হয়। এরপরে আছে গিলফোর্ড বলেছেন যে চিন্তন 2 প্রকার, অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তন। যে সকল সমস্যার নির্দিষ্ট সমাধান আছে, সেই সব সমস্যার সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতা দরকার তা হলো অভিসারী চিন্তন। অপরদিকে যে সমস্যার কোনো নির্দিষ্ট সমাধান নেই বা আদৌ কোনো সমাধান সম্ভব নয়, সেই সব ক্ষেত্রে যে চিন্তন ক্ষমতার প্রয়োজন তাকে বলা হয় অপসারী চিন্তন। এই অপসারী চিন্তনের ক্ষমতাই হলো সৃজন ক্ষমতা। এবার আসছে অভিসারী চিন্তন বলতে যার নির্দিষ্ট কোনো সমাধান আছে। যেমন আমরা 2+2 জানি 4, 2+2 ছাড়াই অন্য কোনো আনসার আসবে না। কিন্তু আমরা যখন এটাকে এই যে নির্দিষ্ট যেটার কোনো অ্যান্সার আছে সেটাকে আমরা বলবো অভিসারী। আর অপসারী বলতে যার কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই। যেমন আমরা বলতে পারি যে কত থেকে কত মাইনাস করলে 5 আসবে, এর কোনো নির্দিষ্ট অ্যান্সার নেই, কারণ 10 থেকে 5 মাইনাস করলে 5 আসবে, 10.5 থেকে 5.5 মাইনাস করলেও 5 আসবে। এর কোনো নির্দিষ্ট কোনো অ্যান্সার নেই। যত থেকে যত খুশি মাইনাস করতে পারি তার অ্যান্সার 5 আসা নিয়ে কথা। তো এটাকে আমরা বলছি অপসারী। আর এই এটার মধ্যে দিয়ে সৃজন ক্ষমতা বা সৃজনশীলতার বিকাশ ঘটে। এবার যে পেট্রাসিনস্কি বলেছেন যে কাজের সামাজিক মূল্যই হলো সৃজন ক্ষমতার পরিচায়ক।
এটা বলতে গিয়ে বলতে পারি যে আমাদের সিলেবাসে আমরা অনেক টেক্সট পড়েছি, যে টেক্সটগুলো রাইটার বেঁচে থাকাকালীন কোনো মানে সেই টেক্সটগুলো কোনো গুরুত্ব পায়নি। হয়তো সেগুলো সেই সময়কার সময়ের পরিপ্রেক্ষিতে সমাজ বিরোধী ছিল, বা সেই সময় সেই ধরনের কোনো লেখা প্রচলিত ছিল না, কিন্তু এখন সেগুলোর গুরুত্ব অপরিসীম। অর্থাৎ যতদিন তিনি মানে সেটা সামাজিক স্বীকৃতি বা মূল্য পায়নি, ততদিন পর্যন্ত সেই লেখাটার কোনো গুরুত্ব ছিল না। এরকম অনেক অনেক মানে বিশেষ মানে অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, কিন্তু এর বিজ্ঞানসম্মত একটা সংজ্ঞাও রয়েছে, যেটাকে বিশ্লেষণ করলে এরকম হয় যে সৃজন ক্ষমতা হলো অপসারী চিন্তন ক্ষমতার সঙ্গে যুক্ত কতগুলো বৌদ্ধিক ও ব্যক্তিগত বৈশিষ্ট্যের সমন্বয়, যাদের সমবেত প্রভাবে ব্যক্তি তার কর্মফলে সম্পূর্ণভাবে অভিনবত্ব প্রকাশ করে, মানে নতুন কিছু প্রকাশ করা, এরকম। এইটুকুনি পর্যন্ত কি বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, বোঝা যাচ্ছে। না আমি বেশি তাড়াতাড়ি বলে ফেলছি কি? না না, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আসছি সৃজন ক্ষমতার প্রকৃতিতে। ফার্স্ট আছে অভিনবত্ব। অভিনবত্ব অর্থাৎ নতুনত্ব বা নতুন কিছু ইনোভেন্ট বা এক্সিকিউট করা, যার মধ্যে দিয়ে আমরা সৃজনশীলতা প্রকাশ পাই। তারপরে আছে চিন্তন ক্ষমতার বহিঃপ্রকাশ। মানুষ তার সাবকনসিয়াস মাইন্ডে নতুন নতুন অনেক কিছু চিন্তা মানে অনেক কিছু ভাবতেই পারে, কিন্তু ভাবাটাকে আমরা সৃজনশীলতা বলতে পারি না। যতক্ষণ না সেটাকে সঠিকভাবে তার বহিঃপ্রকাশ ঘটবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সৃজনশীলতা বলতে পারি না। এবার আসছে অপসরী চিন্তন। ওই গিলফোর্ডের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা অপসরী চিন্তন সম্পর্কে জেনেছিলাম যে সৃজনশীলতার ক্ষেত্রে অপসরী চিন্তনের যে ভূমিকা সেটা প্রবল, কারণ নতুন কিছু উদ্ভাবনের জন্য অপসরী চিন্তার প্রয়োজন, আর এই অপসরী চিন্তনের ক্ষমতাই হলো সৃজন ক্ষমতা। এরপর আছে মৌলিকত্ব। সৃজন ক্ষমতার যে সব থেকে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে মৌলিকত্ব বা নিজস্বতা, যা কোনো ব্যক্তিকে অপর আর 5জন ব্যক্তির থেকে আলাদা করে দেখতে সাহায্য করবে, মানে তার মধ্যে যে নতুনত্বটা সেটা বাকি 5জনের থেকে তাকে আলাদা করে দেবে। এবার আছে বুদ্ধি। সৃজন ক্ষমতা বুদ্ধি দুটো এক নয়। এবার দুটো যেরকম এক নয়, সেরকম সেটা পরস্পর বিপরীত নয়, আবার নিরপেক্ষও নয়। তাই আমরা বলতে পারি যে বুদ্ধিমান ব্যক্তি যে সৃজনশীল হবে তা নয়, তা যেমন নয়, তেমনি সৃজনশীল ব্যক্তি মানে যে তিনি বুদ্ধিমানই হবেন সেটাও বলা যেতে পারে না। এবার আসছে নতুন কিছু সৃষ্টি করা। সৃজন ক্ষমতার একটি সার্বজনীন বৈশিষ্ট্য হলো নতুন কিছু সৃষ্টি করা বা বিশেষ প্রবণতা। অর্থাৎ যিনি সৃজনশীল ব্যক্তি হবেন তিনি সবসময় যেটা সাধারণ মানুষ ভাবে তিনি সবকিছুকে সাধারণ ভাবে নেবেন না, তিনি সেই সাধারণের মধ্যে অসাধারণ কিছু নতুন কিছু সৃষ্টির চেষ্টা করবেন। এবার আসছে আবেগপ্রবণ। এই সৃজনশীল যারা ব্যক্তি হয় তারা খুবই আবেগপ্রবণ হয়ে থাকে, মানে অল্পেতেই তারা আবেগপ্রবণ হয়ে পড়ে। যেমন একটা সামান্য গাছের পাতা ছিঁড়লে একটা সাধারণ মানুষ যতটা না রিয়াক্ট করবে, একজন সৃজনশীল ব্যক্তি তার থেকে অনেক গুণ বেশি রিয়াক্ট করবেন, কারণ তিনি প্রকৃতির মধ্যে একটা প্রাণ খুঁজে পান। তো গাছের পাতা ছিঁড়লে গাছের যতটা কষ্ট হবে সেই কষ্টটাকে তিনি নিজের মধ্যে ততটা দেখতে পাবেন, তো তিনি এই ক্ষেত্রে তিনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। তাছাড়াও সৃজনশীলতার উপর আরো কিছু মানে আরো এর প্রকৃতি রয়েছে, যেমন সৃজন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি মুক্ত চিন্তা করতে পারেন, তার নিজস্ব ভঙ্গিতে স্বাধীনভাবে বিচার করেন, মানে অন্যের দ্বারা তিনি প্রভাবিত হন না। এরপর আসছে সৃজন ক্ষমতা বা সৃজনশীলতার উপাদান। এই সৃজন ক্ষমতার উপাদানকে বিশ্লেষণ করলে বিভিন্ন সৃজনশীল ব্যক্তির মধ্যে কিছু মানে আচরণগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। এই আচরণগত বৈশিষ্ট্যগুলোকে আমরা সৃজন ক্ষমতার উপাদান বলে চিহ্নিত করে থাকি। তো এই প্রথমেই আছে সাবলীলতা বা ফ্লুয়েন্সি। এই সাবলীলতা বলতে দ্রুত চিন্তা ক্ষমতাকে বোঝায়, মানে মানে এই যে সাবলীলতা, যে দ্রুত কোনো কিছু চিন্তা মানে কোনো কিছুকে দ্রুত সেটা চিন্তা করা, সেটাকে আমরা মানে এটা সেটা সাবলীলতা হচ্ছে সৃজনশীলতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই সাবলীলতা 4 প্রকার আছে: শাব্দিক সাবলীলতা, সংযোগমূলক সাবলীলতা, প্রকাশমূলক সাবলীলতা এবং আদর্শগত। শাব্দিক সাবলীলতা বলতে বোঝায় যে দ্রুত নতুন কিছু অর্থযুক্ত শব্দ ব্যবহারের যে ক্ষমতা, মানে চট করে নতুন কোনো অর্থযুক্ত শব্দ ব্যবহার করা। তারপরে হচ্ছে সংযোগমূলক সাবলীলতা, এটা হচ্ছে দুটি শব্দ বা ধারণার মধ্যে দ্রুত সম্পর্ক স্থাপন, মানে দুটো ধারণার মধ্যে খুব তাড়াতাড়ি লিঙ্ক খুঁজে পাওয়া, যেটা সম্পর্ক স্থাপন করা যেটাকে আমরা বলি সেটা। তারপরে আছে প্রকাশমূলক সাবলীলতা,
যে মনের ভাবকে সংক্ষিপ্ত ভাষায় দ্রুত প্রকাশ করার ক্ষমতা। মানে তিনি কিছু একটা দেখলো, দেখে সে তার যে মনের মধ্যে যে প্রভাব ফেললো বা মনের যে ভাবটা, সেটা দেখে খুব তাড়াতাড়ি যেটা খুব অল্প ভাষায় যেটা সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করতে পারি যেটাকে। আর আদর্শগত সাবলীলতা হলো পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক উপযুক্ত সামগ্রিক ধারণা গঠনের ক্ষমতা। মানে পরিস্থিতি অনুযায়ী যে সামগ্রিক ধারণা গঠন হবে। আর এই সাবলীলতার যে উপাদানগুলো, সেটা আমরা খেয়াল করে দেখতে পাবো বা কোনো লেখক বা কবির মধ্যে এটা খুব ভালো লক্ষ্য করতে পারি আমরা, যে তিনি যেভাবে তার শব্দের মানে শব্দ বিভিন্ন রকম শব্দ খেলার মাধ্যমে তিনি যে করে থাকেন যেভাবে, সেটা। এরপর আসছে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি। নমনীয়তা বলতে বোঝায় ব্যক্তির চিন্তা কোনো নির্দিষ্ট পরিপূর্ণতা ধরাবাঁধা পথে মানে কোনো ব্যক্তির যে নির্দিষ্ট চিন্তা বা পূর্ব নির্ধারিত বা ধরাবাঁধা চলেসটা মানে চালিত হয় না। এই নমনীয়তা হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত এবং অভিযোজনমূলক। স্বতঃস্ফূর্ত নমনীয়তার ক্ষেত্রে সৃজনশীল ব্যক্তি খুব সহজেই এক ধরনের একটা চিন্তা থেকে নিজেকে অন্য ধরনের চিন্তায় নিয়ে যেতে পারে, বা মানসিক পরিবর্তন বা মানে তার মানসিক পরিবর্তন খুবই দ্রুত করতে পারেন। এইসব ব্যক্তির ক্ষেত্রে সমাজের যে কোনো সংকীর্ণতা বা সমাজের যে এত নিয়ম কানুন, মানে সেগুলো তার চিন্তা ভাবনার উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে না। মানে তিনি যেটা ভাবেন সেটাই তার কাছে সেটাই শেষ ভাবনা হবে। মানে সমাজের যে সংকীর্ণতা, সেটাকে তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। আর অভিযোজনমূলক নমনীয়তা হচ্ছে যে কোনো পরিবেশে অভিনব কৌশলে সমস্যার সমাধান করার ক্ষমতা, অর্থাৎ সমাধান পদ্ধতিকে নিজের মতো করে গঠন করে নতুন ভাবে সমস্যার সমাধান করতে পারেন তিনি। এবার আসছে স্বকীয়তা বা অরিজিনালিটিতে। স্বকীয়তা বলতে বোঝায় মৌলিকতা বা নিজস্বতা। সৃজনশীল ব্যক্তির কাজের মধ্যে তার নিজস্বতা থাকে। অন্যদের অর্থাৎ এর মাধ্যমে তিনি অন্যদের তুলনায় যে কতখানি আলাদা বা আলাদাভাবে চিন্তা করতে পারেন, তার থেকেই আমরা তার স্বকীয়তা মানে তার থেকে তার স্বকীয়তাকে বোঝা যায়। যেমন আমরা বলতে পারি যে মানে কিছু ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে আমের রং কি, তখন তারা সকলেই একই অ্যান্সার দেবেন, হয়তো কেউ বলবেন হলুদ বা কেউ বলবেন কমলা, কিন্তু সবুজ খুবই কম ব্যক্তি বলবেন, কারণ আম যে কাঁচা অবস্থায় সবুজ থাকে সেটা যে বলা যেতে পারে, সেই ভাবনাটাও সকলের মধ্যে আসবে না। তো এই রকম একটা অন্যরকম চিন্তা ভাবনা বা কিছু, সেটাকে আমরা বলে থাকি যে স্বকীয়তা বা নিজস্বতা, মানে তার ভাবনার মধ্যে তার নিজস্বতা রয়েছে। এবার হচ্ছে কৌতূহল প্রবণতা বা কিউরিওসিটি। এই কৌতূহল প্রবণতা বা কিউরিওসিটি হলো সৃজনশীলতার একটা মূল লক্ষণ, কারণ এই মানে কিউরিওসিটি থেকেই মানুষের নতুন আবিষ্কারের চেষ্টা শুরু হবে, বা কৌতূহল থেকে ব্যক্তির যে অবচেতন মন, সেই মনে নতুন কিছু মানে সৃষ্টির চিন্তা তার মধ্যে সবসময় একটা চিন্তায় তিনি মগ্ন থাকবেন। এরপর আসছে পরিবর্তনশীলতা বা ট্রান্সফরমেশন। সৃজনশীল ব্যক্তির একটি বিশেষ ক্ষমতা হলো পরিবর্তনশীলতা। এই ক্ষমতার দ্বারা ব্যক্তি পূর্বে বা আগে আবিষ্কৃত কোনো তথ্য বা ধারণাকে তার যুক্তির মাধ্যমে বদলে নতুন কোনো রূপ দিতে পারে। যেমন আমরা বলতে পারি যে আমরা সাইকোলজির সংজ্ঞা পড়তে গিয়ে দেখেছিলাম যে প্রথমে হফডিং বলেছিলেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড, অর্থাৎ সাইকোলজি মনের বিজ্ঞান, কিন্তু পরবর্তীকালে ওয়াটসন যুক্তি দিয়ে সেটা পরিবর্তন করেন, আর তিনি বলেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, অর্থাৎ সাইকোলজি হলো আচরণের বিজ্ঞান। তো এভাবে বিভিন্ন ব্যক্তি মানে বিভিন্ন বিজ্ঞানী যুক্তির মাধ্যমে তার যে তিনি যে কথাটা বলছেন বা তার ধারণা বা তার আবিষ্কারকে সকলের সামনে তুলে ধরতে পারে। এরপর আসছে সম্প্রসারণ ক্ষমতা বা ইলাবোরেশন। সৃজনশীল ব্যক্তি খুব সামান্য সাধারণ উপকরণ দিয়ে কিছু করার ক্ষমতা রাখেন যা সাধারণ মানুষ পারে না, এটাকে সম্প্রসারণ বলে। মানে খুব সামান্য জিনিস দিয়ে তারা অসাধারণ কিছু করার ক্ষমতা রাখেন। এরপর আসছে মূল্যায়ন বা এবিলিটি টু ইভ্যালুয়েট। সৃজনশীল ব্যক্তি যে কোনো নতুন কর্ম সম্পাদনের পর সত্যতা বিচারের দ্বারা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন। মানে তিনি যদি কোনো কিছু কাজ করেন, সেটা যতক্ষণ না সত্যতা বিচার হবে, মানে ততক্ষণ সেটা সত্যতা বিচার হওয়ার পরেই তিনি নতুন কোনো সিদ্ধান্তে উপনীত হবেন। বোঝা যাচ্ছে আমি যা বলছি? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর আসছি সৃজনশীল বা সৃজন ক্ষমতার প্রক্রিয়া। ওয়ালসে এবং প্যাট্রিক এই সৃজনশীল প্রক্রিয়ার 4টি স্তর নির্দিষ্ট করেছেন। মানে তার মধ্যে তারাই 4টি ভাবে এটাকে
প্রক্রিয়াটাকে রেখেছেন, সেটা হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন। প্রথম পর্যায়ে যে অধ্যয়ন করা হয়, প্রকল্প গঠন, প্রশ্ন করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যার মাধ্যমে যে সৃজনশীল ব্যক্তির মনে যে কৌতূহল সেটা পূরণ করে। এই প্রস্তুতিটাকে আমরা বলতে পারি যে থিয়েটারে কোনো নাটক এক্সিকিউট করার সময় তার মানে নাটকটার আগে যে স্টেজ সাজানো, লাইট চেক করা, তারপরে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের যে রিহার্সেল হয়, তারপরে ড্রেস ডিজাইন করা বা কে কি ড্রেস পরবে, এই সবগুলো যে একটা প্রস্তুতি পর্ব চলতে থাকে কোনো নাটকের আগে, এটাকে আমরা কিছুটা সেরকম বলতে পারি। এবার আসছে সুপ্ত পর্যায় বা ইনকুবেশন। প্রস্তুতির স্তরের এই স্তরটি স্বনিয়ন্ত্রিত সম্পূর্ণভাবে ব্যক্তির মধ্যে ঘটে থাকে, কিন্তু যার সম্পর্কে ব্যক্তি সচেতন নয়। এটি সৃজনশীলতার বহিঃপ্রকাশের জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকে। যেমন আমরা সারা বছর ধরে পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, এবার যতক্ষণ না পরীক্ষার ফলাফলটা আউট হচ্ছে, মানে রেজাল্ট আউট হচ্ছে যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না যে আমরা কতটা কি পড়েছি, মানে কতটা সার্থক হয়েছে আমাদের পড়াটা বা পরীক্ষা দেওয়াটা, সেরকম। এরপর আসছে উদ্ভাবনা বা ইলুমিনেশন। এই পর্যায়ে সৃজনশীলতার প্রকাশ পায়, সমাধানের পথ দেখা যায়। অধ্যয়ন শেষে নিরীক্ষণের পর সুপ্ত পর্যায়ের অবসান ঘটলে ব্যক্তি সমস্যার উত্তরটি খুঁজে পেয়ে পুরস্কৃত হন। যেমন কোনো আবিষ্কার, মানে কোনো সায়েন্টিস্ট যদি কিছু আবিষ্কার করে, তা আবিষ্কারের পর সেটার ফলাফল আসে এবং সেটা যখন পরীক্ষা নিরীক্ষার পর সে যে আবিষ্কার করছে তাকে আমরা পুরস্কৃত করে থাকি, সে বিজ্ঞানীকে। এরপর যাচাই করা বা ভেরিফিকেশন। এটি সৃজনশীল প্রক্রিয়ার একটি বিশেষ পর্যায়। আবিষ্কৃত সমাধানের পথটি বাস্তবতা, সময়, অর্থ, নতুনত্ব, প্রয়োগযোগ্যতা প্রভৃতির প্রেক্ষিতে বিচার করা হয়। সমাধানের পথটিকে আরো বিশ্লেষণ করে পথটিকে আরো মসৃণ ও সহজ এবং উন্নত করে তোলা হয়। মানে যাচাই ভেরিফিকেশন মাধ্যমে এটাকে আরো সহজ করে তোলা হয়। এরপর আসছি সৃজনশীল ব্যক্তির যে বৈশিষ্ট্য, মানে যারা সৃজনশীল ব্যক্তি হবে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেইটাতে আসছি। ফার্স্ট হচ্ছে বহুবিধ কর্মচিন্তা। এই সৃজনশীল ব্যক্তি যারা হয় তারা মানে একই সময়ে অনেক কিছু মানে ভাবতে পারে এবং অনেক কিছু নিয়ে তারা সচেতন থাকে। তারপর হচ্ছে সাবলীলতা। এই সৃজনশীল ব্যক্তি যারা হয় তাদের যে ভাবনা চিন্তায় যে সহজে কোনো কিছু ভাবনা চিন্তা করা বা তাদের যে কথা বলার যে সাবলীলতা রয়েছে, সেটা তাদের একটা বৈশিষ্ট্য। তারপরে এরা মানে তাদের যে কোনো কিছু এক্সিকিউট করার আগে তাদের যে ভাবনা চিন্তা, এটা করার জন্য তারা একাকী, মানে একা থাকতে পছন্দ করে। মানে এইসব কোলাহল বা এই যে চারিদিকে তো আওয়াজ, সেগুলোর মধ্যে তারা পছন্দ করে না। মানে সেগুলো থাকলে তারা তাদের মাইন্ডকে ডিস্ট্রাক্ট করে, সেই কারণে তারা একা থাকতেই পছন্দ করে। হচ্ছে সমন্বয় সাধন। এরা বৈচিত্র্যের মধ্যে সমন্বয় সাধন করতে পারে, মানে সমস্ত কিছুর মধ্যে তারা সমন্বয় সাধন করতে পারেন। স্বাধীন ও স্বনির্ভরতা। মানে এরা অন্যের দ্বারা প্রভাবিত হয় না এবং স্বাধীন এবং স্বনির্ভর হয়। এরা মানে অন্যের দ্বারা এরা প্রভাবিত হয় না, কারোর কোনো কিছু এদেরকে প্রভাবিত করে না। এরা স্বাধীন হয় এবং স্বনির্ভর হয়। মুক্ত পরিবেশ। এই যে সৃজনশীল ব্যক্তি যারা হয় তারা মুক্ত পরিবেশে থাকতে পছন্দ করে। এই 4তলা 5তলা বাড়ি, তারপরে শহরের যে এত ঘিঞ্জি পরিবেশ, সেটা তারা পছন্দ করে না। তারা মুক্ত পরিবেশে প্রকৃতির খোলামেলায় থাকতে পছন্দ করে। এরপর হচ্ছে কৌতূহল। অবশ্যই সৃজনশীল ব্যক্তিরা খুবই কৌতূহলী হয়, মানে সবকিছুতে তাদের জিজ্ঞাসা থাকে। আর নতুন কিছু আবিষ্কার করার আগে তো এগুলো তো স্বাভাবিক, তো এদের মধ্যে কৌতূহলটা খুব বেশি থাকে। এবার হচ্ছে অপসরী চিন্তন থেকে অভিসারী চিন্তন। মানে অপসরী চিন্তন বলতে আমরা তখন গিলফোর্ডের সংজ্ঞা পড়তে গিয়ে আমরা দেখেছিলাম অপসরী আর অভিসারী চিন্তন। এখানে অপসরী চিন্তন বলতে যেটার উত্তর আমরা জানি, কিন্তু অভিসারী চিন্তন মানে যেটার উত্তর আমরা জানি না। তো এরা মানে নির্দিষ্ট কোনো উত্তর নেই যেটার, তো এরা অপসরীর থেকে অভিসারী চিন্তন, মানে চিন্তনের দিকে এরা এগিয়ে যায়। হচ্ছে আবেগপ্রবণ। আগেও আবেগপ্রবণটা একবার বলেছিলাম, যে পাতার উদাহরণ দিয়ে বলেছিলাম। তো এরা খুবই আবেগপ্রবণ হয়, এই যে সৃজনশীল ব্যক্তি যারা। হচ্ছে কর্মশক্তির স্তর। মানে এদের যে কর্মশক্তি, এরা যখন নিজেদের কাজের মধ্যে থাকে তারা তখন এতটাই মানে উঁচু লেভেল, এনার্জি লেভেলটা এতটাই বেশি হয় যে কাজের মধ্যে তারা যদি একবার ঢুকে যায় তাহলে বাইরের পরিবেশে কি ঘটছে বা তার আশেপাশে কি হচ্ছে সেই ব্যাপারে তাদের কোনো মানে খেয়াল থাকে না। মানে তারা নিজেদের কাজের মধ্যে বিভোর হয়ে যায়। তারপরে হচ্ছে ব্যক্তিগত প্রাধান্য। অবশ্যই এরা নিজেদের ব্যক্তিগত মানে নিজেদেরকে এরা বেশি প্রাধান্য দেয়, মানে নিজেদের কাজকে বা নিজেদের যে মতামত সেটাকে তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে। এরপর আছে আত্মবিশ্বাস ও মূল্যবোধ।
এদের নিজেদের প্রতি যে সেলফ কনফিডেন্সটা এদের খুবই বেশি হয়, আর নিজেদের মানে আত্মবিশ্বাস, এবং তারা খুবই মূল্যবোধ, মানে এদের মধ্যে মূল্যবোধটা থাকে, মানে তাই মানে যে সাধারণ কোনো ঘটনা হোক এরা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং নিজের যে মানদণ্ডে নিজের দিক থেকে বিচার করে দেখে এরা। এরপর আসছি কনক্লুশনে। আমরা বলতে পারি যে মানুষের নিজস্ব চিন্তা ভাবনার আলোকে নতুন কিছু নতুন করে তৈরি করাকে এবং কোনো বিষয়কে নতুন ভাবে উপস্থাপন করার চিন্তাকে সৃজনশীলতা বলে। তো সৃজনশীলতার আরেকটা নাম হচ্ছে সৃষ্টিশীলতা। যিনি সৃজনশীল বা নতুন কিছু উপহার দেন যিনি সৃষ্টিশীল হন, তিনি হন নতুন কিছু উপহার দেন, তিনি সৃজনশীল। যেমন গল্প, কবিতা, উপন্যাস লেখা, ডিজাইন করা বা অ্যানিমেশন, এগুলো যেরকম এক ধরনের সৃজনশীলতা, তেমনি যিনি আমেরিকা আবিষ্কার করেছেন বা সোনার খনি বা রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতির যে উদ্ভাবন, এগুলো এক ধরনের সৃজনশীলতা। স্যার এইটুকুনি। বেশ, এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, না থাকলে সেটাও বলবে, তাহলে আমরা পরের নেক্সট প্রেজেন্টেশনে চলে যাব। বেশ, কারো কোনো প্রশ্ন নেই। যাই হোক, থ্যাংক ইউ অহনা সাহাকে। থ্যাংক ইউ স্যার। সুন্দরভাবে আমাদের আজকে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি সম্পর্কে সামগ্রিকভাবে একটা ধারণা দান করলো। আমার একটা প্রশ্ন আছে অহনাকে, সেটা হচ্ছে, হ্যাঁ স্যার। ধরো কোনো একজন বলতে ধরো ধরো ওসামা বিন লাদেনের নাম শুনেছো তোমরা প্রত্যেকেই শুনেছো। তার কৃতিত্বের বর্ণনাও তোমরা পেয়েছো। আমি এখানে একটা দিক জাস্ট বলতে চাইছি যে সেক্ষেত্রে ওসামা বিন লাদেন ধরো কোনো একটা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র তৈরি করেছে, অবশ্যই একটা নতুন কিছু, কিন্তু সেই আগ্নেয়াস্ত্র সে প্রয়োগ করলো অন্য একটা দেশের ক্ষতি করার জন্য, লাইক ইউএস এর উপর নিক্ষেপ করলো ক্ষতি করার জন্য। তাহলে আমরা কি এখানে বলতে পারি যে ওসামা বিন লাদেন একজন ক্রিয়েটিভ পার্সন? ক্রিয়েটিভ তো অবশ্যই, কিন্তু সে যদি সেটাকে ভালোভাবে ভালো কাজে লাগাতো বা সেটা যদি দেশের কোনো ভালো কাজে লাগাতো, তাহলে সেই তার ক্রিয়েটিভিটিটা ভালো জায়গায় যেত। তো ক্রিয়েটিভ বলেই তো জিনিসটা আবিষ্কার করতে তৈরি করতে পেরেছে। ওর মধ্যে ক্রিয়েটিভ গুণও আছে, কিন্তু সেটাকে ভালো কাজে লাগায়নি, খারাপ কাজে লাগিয়েছে। তুমি একটা জায়গায় ডেফিনিশনে লিখেছিলে পেট্রার মতো, অ্যাকচুয়ালি পেট্রা বলেছিল যে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ বলতে যার একটা সামাজিক ভ্যালুস থাকবে, সোশ্যাল মূল্যবোধ। তাহলে এইখানে কি কোনো সোশ্যাল মূল্যবোধ আমরা দেখতে পাই? এর কোনো মূল্যবোধ নেই, কারণ এটা খারাপ কাজে লাগাচ্ছে, তো এটাকে কেউ ভালো বলছে না। মূল্যবোধ নেই বলতে সেভাবে ভালো কাজে যেহেতু লাগাচ্ছে না, তাই সেটাকে আমরা ক্রিয়েটিভিটিকে, তাই এটা তো কেউ ক্রিয়েটিভিটি বলবেও না এটাকে। বেশ বেশ, ভালো কাজে যেহেতু লাগাচ্ছে না। থ্যাংক ইউ। ওকে, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কি প্রত্যেকটা মানুষই ক্রিয়েটিভ? সকলের মধ্যে থাকে, এবার সকলের মধ্যে তো সব গুণ থাকে না। এবার ক্রিয়েটিভ তো সবাই অল্প অল্প। কি করে আমরা ক্রিয়েটিভ? আমারও তো ভীষণ ইচ্ছে করে আমি একটু ক্রিয়েটিভ হই, আমার অনেক কিছু করে, কিন্তু বুঝবো কি করে আমি ক্রিয়েটিভ? যখন সেটা কোনো নতুন কিছুকে আবিষ্কার আপনি নতুন কিছু যদি করেন, সেটাকে যদি সমাজে যদি সেটাকে নতুন ভাবে মেনে নেয়, সমাজ যদি সেটাকে স্বীকৃতি দেয়, তখনই সেটা ক্রিয়েটিভিটি হবে। অবশ্যই এখন সমাজের উপরই ডিপেন্ড করবে সবকিছু। ক্রিয়েটিভিটির সঙ্গে ইন্টেলিজেন্সের সম্পর্ক রয়েছে, তাই তো? স্যার, অহনা একটা জায়গায় নিজেই বলেছে, একজন ক্রিয়েটিভ পার্সন সমাজ থেকে সে একদম পৃথক হবে, ইভেন তার এইসব নিয়ে কোনো কি বলবো এইসব জিনিসের ওটা আমি বলেছি যে যখন কোনো আঁকার মধ্যে বা গানের মধ্যে বা কিছুর মধ্যে ঢুকবে, তখন সেটা বাকি কোন দিকে কি হচ্ছে সেটা তার থাকবে না, শুধু সেই কাজটাই সে করবে, বাকি তো কোনো ফোন আসুক বা কেউ ডাকুক কোনো সাড়া দেবে না, ওটা কাজের মধ্যে এতটাই ঢুকে যাবে সে। আচ্ছা, কিন্তু সোসাইটি তো কারোর ক্রিয়েটিভিটিতে লেভেল লাগাতে পারে না যে হি ইজ ক্রিয়েটিভ অর নট। একটা মানুষ কিছু করলো, যতদিন পর্যন্ত সমাজ বলবে যে ওটা ক্রিয়েটিভ না, তখন তার সেটার কি কোনো মূল্য থাকবে? সে ভালো ছবি একটা ভালো ছবি আঁকা হলো,
ছবিটা যতদিন না পর্যন্ত কেউ বলবে যে ছবিটা ভালো হয়েছে বা ছবিটার মধ্যে নতুনত্ব কিছু আছে, ততদিন পর্যন্ত যে এঁকেছে বা যে এটা করেছে সে তো জানবেই না যে সে নতুন কিছু করেছে। মানে সে হয়তো জানবে কিন্তু বাকিরা তো জানতে পারবে না, তার তো কোনো দাম থাকবে না যতক্ষণ না সমাজ সেটাকে স্বীকৃতি দেবে। আচ্ছা, একটা মুভমেন্ট আছে আর্ট ফর আর্ট শেখ, সেখানে মানে বলেই দেওয়া হয়, মানে যারা তখনকার পেইন্টার রাইটার, মানে তারা বলেই দেয় মানে আমার পেন্টিং অন্য কারো জাজ করার প্রয়োজন নেই, মানে আমি নিজের জন্য আঁকছি, অ্যান্ড প্রত্যেকটা পেন্টিং হ্যাঁ, একটা অবশ্যই নিজস্ব প্রত্যেকটা পেইন্টার নিজের জন্যই আঁকে, যে ছবি আঁকে বা কবিতা লিখে। তো মানে হ্যাঁ, সোসাইটির সে বল, মানে কেটে গেল, শুনতে পেলাম না। তো সেই পেন্টার তো অন্য কারোর জন্য আঁকছে না, না, মানে পেন্টার আঁকছে না। এবার রোল আছে, আর ভালো খারাপ মানে এই ডেফিনেশন গুলো ভীষণ ভাবে একটা মানে পাওয়ার স্ট্রাকচারকে টেনে আনে, যেখানে মানে ক্রিয়েটিভিটি দাবা পড়তেই পারে। হ্যাঁ, তা একটা মানুষ কখনোই, তুই পড়াশোনা করছিস নিজের নিজের চাকরির জন্য, নিজের সবকিছু করার জন্য। আমি ছবি আঁকা শিখছি নিজের জন্য, অন্য কারোর জন্য আমি কোনো কিছুই করব না। আমি যাই করব নিজের জন্য। এবার যখন বাইরের মানুষটাকে স্বীকৃতি দেবে তখন সেটাকে ক্রিয়েটিভ বলবে। এবার কেউ নিজেকে ক্রিয়েটিভ বলার জন্য ছবি আঁকে না বা কবিতা লেখে না। কেউ চাইবে না যে কেউ আমাকে ক্রিয়েটিভ বলুক, তার জন্য আমি কাজগুলো করব। বাইরের মানুষ বলছে তাই তাকে ক্রিয়েটিভ বলা হচ্ছে। ছোটবেলায় কেউ যখন ভালো আঁকছে বা ভালো কবিতা লিখছে তখন তাকে বাইরের আর 5টা মানুষ বলছে সে ক্রিয়েটিভ, সে নিজে নিজেকে ক্রিয়েটিভ বলে না। আচ্ছা, বুঝলাম। ওকে। তাহলে মূলত যে বিষয়টা হচ্ছে, আমি যে ক্রিয়েটিভিটি তখনই, না আমি আমি ফিল করছি আমি ভীষণ ক্রিয়েটিভ পার্সন। অহনা বলছে যে প্রথমে এইভাবে স্টার্ট করলো যে আমি আজকে ক্রিয়েটিভিটি নিয়ে এসেছি এই কারণে, কারণ আমি নিজে ভালো ছবি আঁকতে পারি। তাহলে কোথাও না কোথাও অহনার মনে হয়েছে যে ও ক্রিয়েটিভ পার্সন, মনে হয়েছে অহনার। এইবার আমার মনে হয়নি, অহনার আমার ভালো লাগে তাই আমি নিয়েছি, Let মানে me finish them. ক্রিয়েটিভিটি। হুম। তুমি বলো, তুমি বলবে, আমি আমি জাস্ট বলি। তো অহনা আর ক্রিয়েটিভিটি তখনই প্রকাশ পাবে যখন অহনার সেই যে যে অ্যাক্টিভিটিস গুলো করছে তার মধ্যে যে নভেলটি রয়েছে, অরিজিনালিটি রয়েছে, ইলাবোরেশন রয়েছে, ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটসেট্রা এটসেট্রা, সোশ্যাল ভ্যালুস রয়েছে, এইগুলো যখন সোসাইটাল নর্মস বা স্ট্যান্ডার্ড বা সমাজের মানুষ দ্বারা বিচার্য হবে তখন সেটা ক্রিয়েটিভ হবে অবশ্যই। আজকে নীরাজ চোপড়ার নাম শুনেছো, গোল্ড মেডেলিস্ট। এর আগেও সেই মানুষটা বিদ্যমান ছিল, সেই মানুষটা অনেক জায়গায় খেলা করেছে এরকম। কিন্তু সমাজ, এটা তো অলিম্পিক, মানে কি, এটা একটা একটা হিউজ একটা সোসাইটি। সেখানে যখন সে একটা অ্যাক্রিডিটেশন পেল, তারপর থেকে তার ক্রিয়েটিভিটি, অর্থাৎ সে অ্যাথলেটিক্সে যে একজন পারদর্শী মানুষ সেই হিসাবে পরিচিত পেল। সুতরাং সমাজের একটা ইনফ্লুয়েন্স থাকে যে কোনো ক্রিয়েটিভ, সে পিকাসো হতে পারে বা বা জীবনানন্দ দাশের কবিতা হতে পারে বা আইনস্টাইনের কোনো থিওরি হতে পারে, যে কোনো কিছু। তাহলে সেখানে সোসাইটাল একটা কিন্তু অ্যাসেসমেন্ট থাকেই। সেই অ্যাসেসমেন্ট ছাড়া কখনোই সেই ক্রিয়েটিভিটিকে কখনো প্রকাশ করা যায় না। এবার অমিত শুরু করো। কি শুরু করবো স্যার? না, আমি মানে এটা পুরোপুরি মানে বিপরীত, মানে ক্রিয়েটিভিটি পুরোপুরি ভেতর থেকে আসে হয়তো। এবার মানে সেখানে সোসাইটি হয়তো কিছু ক্ষেত্রে লেবেলিং মানে লেভেল করে দেয়, হ্যাঁ হি ইজ ক্রিয়েটিভ অ্যান্ড অল। একটা মুভমেন্ট, আর্ট মুভমেন্ট হয়েছিল, ড্যাডাইজম, অহনা নিশ্চয়ই জানে। সেখানে দেখা যাচ্ছে তখনকার ছবিগুলো, মানে তার আগেকার কালে যে ছবিগুলো আঁকা হতো একদম তা না, ইভেন পুরোপুরি বিকৃত। হঠাৎ একজন একটা ভাঙা ল্যাট্রিনের ছবি আঁকছে, তারপর একজন মানুষ, মানে তার আহ, মাথা নেই, মানে এরকম একটা, যেখানে মানে আর্টকে তারা অন্যভাবে দেখাচ্ছে, মানে তারা হায়ার আর্টে বিশ্বাসী নয়। তো সেখানে তো তাদেরকে রিজেক্ট করা হয়েছিল, মানে দে আর নট আর্টিস্ট, মানে অনেক কিছু বলা হয়েছে তাদেরকে। বাট তাদের মধ্যেও তো একটা ক্রিয়েটিভিটি কাজ করেছিল বলে তারা সেই ছবিগুলো এঁকেছে। মানে সোসাইটি মানে কোনোভাবেও কি মানে হয় করে, মানে এটা স্বাভাবিক যে একটা বাচ্চাকে বলা হচ্ছে ইউ আর ক্রিয়েটিভ, বাট ক্রিয়েটিভিটিটা বাচ্চার মধ্যে রয়েছে, এন্ড অনেক সময় এটা অ্যাপ্রিসিয়েটেড হয় না, বা জাজমেন্ট করার ক্ষমতা সবার মধ্যে থাকে না। আমি না না, এটাই সেটা তো বলতে একদমই চাইছি। তাই, একদমই তাই, অমিতের কথা ঠিক। কিন্তু এটাও ভাবো যে আমাদের ভারতবর্ষে এরকম
অসংখ্য ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে সমাজ দ্বারা নির্ধারিত নয় বলে। আমরা এই সোশ্যাল মিডিয়া এতটা স্ট্রং হয়েছে বলে, বা আমরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করে বলে আমরা আজকে জানতে পারি কত গ্রামের ছেলে মেয়েরা তারা কত ভালো কাজ করে, কত নতুনত্ব কাজ করে, কিন্তু আমরা কি আগে জানতে পারতাম না, কারণ সেগুলো হাইলাইট হতো না, সেই ক্রিয়েটিভিটি গুলো ধরা পড়তো না। এইবার তোমার কথা যেটা, যে সেটা অবশ্যই একটা জায়গায় থেকে প্রত্যেকটা মানুষের যে ক্রিয়েটিভিটি সেটার প্রকাশ তার ভিতর থেকে হয়, ক্রিয়েটিভিটি তার ভেতর থেকেই প্রকাশ হয়, এটা বাইরে থেকে আর ফোর্স করছে বা প্রশিক্ষণ করছে তার জন্য নয়। আমি একজন ক্রিয়েটিভ পার্সন নয়, আমাকে যতভাবেই আমাকে ট্রেনিং দেওয়া হোক বা প্রশিক্ষণ দেওয়া হোক, আমি ক্রিয়েটিভ কাজ করতে পারবো না। আমাকে যদি বলা হয় পেপার দিয়ে তুমি কটা কি তৈরি করতে পারবে, আমার মধ্যে যা আসে আমি সে কটাই পারবো, তার বেশি পারবো না আমি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সমাজ যেভাবে পরিচালিত হয় বা সোসাইটাল যে ফোকাস বা স্ট্যান্ডার্ডিজ গুলো রয়েছে, সেক্ষেত্রে যদি ভাবা যায় তাহলে অবশ্যই কিন্তু তার একটা সামাজিক মূল্য থাকা দরকার। এই জন্য কেন তোমার কথা ওসামা বিন লাদেনকে দিয়ে বলছি, ওসামা বিন লাদেন নো ডাউট একজন ক্রিয়েটিভ পার্সন, মানে তার মতো ক্রিয়েটিভ পার্সন আমাদের পৃথিবীতে কতজন জন্মেছে এটা নিয়ে সন্দেহ আছে, তোমরা প্রত্যেকে তার ইতিহাস জানো, কিন্তু তবুও তাকে আমরা ক্রিয়েটিভ বলছি না, কারণ সে সমাজ দ্বারা সে সামাজিক মূল্যে সে তার জায়গা পায়নি, এই জন্য আমরা তাকে ক্রিয়েটিভ বলতে পারছি না। তাহলে একজন মানুষকে ক্রিয়েটিভ বলতে গেলে কিন্তু আমাদের সমাজের বাইরে ভাবা যাবে না, কারণ উই আর সোশ্যাল হিউম্যান বিং। এটা হ্যাঁ স্যার, না না, আমি আমি এটাও বিলিভ করি আর্ট বা ক্রিয়েটিভিটি সবসময় একটা পজিটিভ দিককে, মানে পজিটিভ ওয়েতে মানে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করবে। আর এই ক্রিয়েটিভিটি যারা এই আর্টিস্ট যারা লেখালেখি করে তারা সবসময় সোসাইটিকেই মানে কোনোভাবে ইমিটেট করে সেটাকে রিপ্রেজেন্ট করে আবার নতুন ভাবে, সবটাই সোসাইটিকে ঘিরেই হয়ে থাকে। বাট মানে আমি এটা মানে খালি এটার বিরোধিতা করলাম যে মানে সোসাইটির সে ক্ষমতা নেই যে মানে কাউকে ক্রিয়েটিভ এন্ড কাউকে আমরা তো সোসাইটিতেই বাস করি, তো সোসাইটির বাইরে কোনো কিছু আমরা কি করে ভাববো? হ্যাঁ আমি তো সেটাই বলছি। হ্যাঁ, না তুই বললি যে এটাকে বিরোধিতা করলাম, সোসাইটি কেন ইয়ে করবে? আমরা থাকছি সোসাইটিতে, তো সোসাইটি যেটা বলবে সেটাই তো হবে। তো সোসাইটির বাইরে কোনো কিছু করতে গেলে তখন তোকে পাগল বলবে, এসব বিভিন্ন কথা বলবে তখন, এই নিয়মের বাইরে কিছু করতে গেলে। এটা একটা মাঝামাঝি বিষয়, মানে সোসাইটি কখনো বলে দেবে না যে তুমি ক্রিয়েটিভ, কোনো কিছু ক্রিয়েটিভ আমরা করব না সোসাইটি বলার জন্য, তেমন ভাবে সোসাইটিও কিন্তু নির্ধারণ করে দেবে তুমি ক্রিয়েটিভ কিনা। ভালো করে ভাবো এরকম। যাই হোক, এটা বেশ একটা বড় ডিবেটের জায়গা, দরকার হলে এটা নিয়ে একটা ডিবেট হবে যে আমরা কখন কাকে কিভাবে কোন বেসিসে বা কোন ক্রাইটেরিয়া বেসিসে ক্রিয়েটিভ বলবো বা বলবো না। আমরা আজকে আমাদের নেক্সট প্রেজেন্টার, আমাদের নেক্সট প্রেজেন্টার অমিত প্রামাণিক, অমিতকে আমি বলবো যে তুমি তোমার প্রেজেন্টেশন শুরু করো। অমিত। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, সো আমার টপিক হলো ইন্টেলিজেন্স। আমি মানে এটা অনেকটা ওই ইন্ট্রোডাকশনের মতোই হবে, আমি কমপ্লেক্স জায়গাতে একদমই যাব না, জাস্ট মানে উপর উপর বলতে বোঝায়, তো এরকমই কিছু একটা হবে প্রেজেন্টেশনটা। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন, ইন্টেলিজেন্স বা আমরা যেটাকে বাংলায় সচরাচর বুদ্ধি বলে থাকি। তো মানে এখানে আমি অনেকটা কম কথাই বলবো, অনেককে দিয়ে বলানোর চেষ্টা করবো, আশা করি সবাই উত্তরও দেবে। তো আমরা অ্যারিস্টটলের নামে অনেকেই জানি, এই একদম মানে এই ফিলোসফার্স, মানে একদম সেই ফ্রম দ্য ফিলোসফার, এনশিয়েন্ট ফিলোসফার থেকে আর থিঙ্কার্সদের থেকে শুরু করে এখন পর্যন্ত এই ইন্টেলিজেন্স আসলে কি এন্ড কিভাবে কে পরিমাপ করা যায় এসব নিয়ে অনেক অনেক থিঙ্কার, ফিলোসফাররা, অনেক মনোবিদরা অনেক কথা বলেছেন। তো অ্যারিস্টটল গ্রিকের একজন দার্শনিক, তো তিনিও এটা নিয়ে কথা বলেছেন। এন্ড ওনার একখানে ছোট্ট একটা কোট ছিল, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। সো
কেউ কি বলবে, মানে এটাকে এক্সপ্লেন করবে কেন তিনি এরকম বলেছেন, বা এটাকে আমরা কিভাবে মানে ইন্টেলিজেন্সের সাথে রিলেট করে বা প্যারালালি বলতে পারি? এনিওয়ান? আমাদের ইন্টেলিজেন্স কম, তুমি বলো। সেই, আচ্ছা, সো ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। একদম বিগিনিং থেকে যখন মানুষ সৃষ্টি হয় আস্তে আস্তে তারা ধীরে ধীরে শ্রেণীবদ্ধ হয়, আস্তে আস্তে রাষ্ট্রের ধারণা উঠে আসে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই পলিটিক্স বা ভাবনা চিন্তা, নিজের লাভ ক্ষতি বোঝা, এগুলো অন্যান্য পশু পাখির থেকে মানে মানুষের মধ্যে অনেকটাই বেশি ছিল। তো অ্যারিস্টটল তার নিকোমেকিয়ান এথিক্স বইটাতে লিখছেন, ইন্টেলেক্ট ইজ মোর দ্যান এনিথিং এলস ইন ম্যান। তিনি সরাসরি বলছেন যে ম্যানের মধ্যে সব থেকে বেশি কিছু থেকে থাকলে সেটা হলো ইন্টেলেক্ট, মানে আর বেশি কিছু মানে অগ্রগণ্য হতে পারেন। তো ইন্টেলেক্ট অ্যান্ড ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই আহ, একই রকম। তো মানুষেরা জানে মানে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়, সেটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই উম, বোঝা যায়। আর এখন বুঝতেই পারি মানুষরা কিভাবে মানে নিজেকে কেন শ্রেষ্ঠ প্রাণী হিসাবে দাবি করে, কারণ তারা আজ মানে নতুন প্রাণ সৃষ্টি করা সায়েন্সের মাধ্যমে এটা ছাড়া মোটামুটি সবকিছুই তাদের হাতের বসা। আহ তো এই ছিল। তো অ্যারিস্টটল মানে বলে থাকতেন, বুদ্ধির তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে এটা একটা মেন্টাল ফ্যাকাল্টি, একটা অন্যতম মানসিক শক্তি, আর এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থেকে থাকে। এরপরে 1880 সালে গ্যালটন নামে একজন মনোবিদ, তিনি প্রথম এই বুদ্ধি পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করেন। তো তিনি একটা পদ্ধতি আবিষ্কারও করেন, কিন্তু বিভিন্ন ত্রুটি থাকার কারণে সেটাও খুব একটা মানে লোক সম্মুখে আসেনি। এরপরে তার সেই পন্থা অনুসরণ করে আমেরিকাতে আবার আহ, এটা নিয়ে চর্চা শুরু হয়। তো ওখানে যে ম্যাকিন ক্যাটল, তিনিও সেখানে নতুন করে আবার গবেষণা শুরু করেন, কিন্তু সেখানে খুব একটা লাভ হয়নি। এরপরে পৃথিবীর বিভিন্ন স্থানে শুরু হচ্ছে, ফ্রান্সে গিয়ে কিছু ক্ষেত্রে সাফল্য আসে। তো মানে আমার এখানে আর একটা প্রশ্ন আছে যে আমরা ইন্টেলিজেন্স কি সেটাই তো বললাম না। আচ্ছা, ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। তো মানে এখানে আমি 3-4খানা সংজ্ঞা বলবো, আর সংজ্ঞার শেষে আমি একটা প্রশ্ন করব যে এখানে যে 3-4খানা কমন প্ল্যাটফর্ম দেখা যাবে এই সংজ্ঞাগুলোতে, সেটা অ্যাকচুয়ালি কি। আরে বেরন বলছে আহ বুদ্ধি হলো ব্যক্তির জটিল ধারণা বুঝতে পারা, পরিবেশের সঙ্গে কার্যকরভাবে অভিযোজন করতে পারা, অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারা, নানা ধরনের যুক্তিপূর্ণ চিন্তা করতে পারা ও সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে সমস্ত বাধাকে জয় করার ক্ষমতা। সো এটা একটা সংজ্ঞা ছিল। এরপর এক অন্য সংজ্ঞা, স্টোডার্ডের সংজ্ঞা, তিনি 1941 সালে বলছেন আহ তার মতে বুদ্ধি আহ সংক্ষিপ্ততম পন্থায় কঠিন জটিল বিমূর্ত সামাজিক মূল্যযুক্ত উদ্দেশ্যমুখী অভিযোজন বৈশিষ্ট্যযুক্ত ও মৌলিক সমাধান সৃষ্টির উপযোগী কাজ করার ক্ষমতা এবং মানসিক শক্তি সংহত করে প্রক্ষোভজনিত বাধা অতিক্রম করে ওই কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা। আহ এটা একটা সংজ্ঞা ছিল। এরপর টিরম্যান বলছে ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যান্ড ক্যাপাসিটি টু ইউজ সিম্বলস। তারপরে ওয়েলশেয়ার আবার বলছেন এ গ্লোবাল এবিলিটি টু থিঙ্ক র্যাশনালি, টু অ্যাচিভ গোল অ্যান্ড অ্যাডাপ্ট ইফেক্টিভলি উইথ দ্য এনভায়রনমেন্ট। তো মানে এই কটা সংজ্ঞা শোনার পরে মানে আমরা 2-3খানা পয়েন্টের একটা কমন জিনিস পেতে পারি।
ফ্রিম্যান সেটাতে গিয়ে কোথাও এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে তিনটে কমন প্ল্যাটফর্মকে তুলে আনতে চাইছেন। তো মানে কেউ বলতে পারবে সেগুলো কি হতে পারে? আরে তোমরা সব জানো, বলো। রুমনা? আচ্ছা, আমি বলছি, শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, তো মনোবিজ্ঞানী ফ্রিম্যানও এটা নিয়ে বলছেন। তিনি বলছেন যে তিনখানা মেইনলি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। প্রথম প্ল্যাটফর্মটা হলো ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি অফ অ্যাডজাস্টমেন্ট। তো ইন্টেলিজেন্স হলো মানে কোথাও গিয়ে অ্যাডজাস্টমেন্ট। তারপর বুদ্ধি হলো অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করার ক্ষমতা। ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা লাভ করাও একটা শিক্ষা। ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এই বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, এটাও আহ, কোথাও গিয়ে ইন্টেলিজেন্সের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু মানে এটা তিনটে জায়গা, বাট এটা ছাড়াও বিভিন্ন দিক আছে। ফ্রিম্যান এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, অ্যাডজাস্টমেন্ট। তো একদম আহ, মানুষ ওরকম একটা বন্য প্রাণী থেকে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কোথাও গিয়ে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে তিনি ধীরে ধীরে মানুষগুলো আস্তে আস্তে সভ্য হতে শুরু করলো। তারা প্রথম আগুন জ্বালানোর পরে, মানে আগুন জ্বলে ওঠার পরে সেখানে মাংস খাওয়ার পরে সেই এক্সপিরিয়েন্স থেকে শিখলো যে কিভাবে মানে পশুকে মেরে সেই পোড়া মাংস খাওয়া যায়, আর সেটা খেতেও ভালো লাগে। তারপরে শিকার করা শিখলো। এরপরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং নিয়ে পরেও আমি বলবো। আচ্ছা, তো একটা প্রশ্ন আছে যে আহ, বুদ্ধির ধারণা মানে বুদ্ধির পরিমাপ করা এটা কেন প্রয়োজন? মানে প্রত্যেকের বুদ্ধি আছে কোনো না কোনো, একটু কম বেশি সে সবাই জানে, বাট কেন প্রয়োজন? কারো কম কেন, কারো বেশি? আর শিক্ষা ক্ষেত্রে কেন প্রয়োজন? একটা শিক্ষকের কেন বোঝা প্রয়োজন যে তার কোন স্টুডেন্টের বুদ্ধি কম আর কার কম বেশি? কেউ বলবে? আচ্ছা, আমি বলছি। তো আহ, একটা কথা আছে যে একজন একজন বুদ্ধি। এই সরি ফর ইন্টারাপশন, রুমানা ইয়ে করেছে, মেসেজ করেছে ক্যাপাবিলিটিস চেক করার জন্য। এবার কি ভাষা, ক্যাপাবিলিটিস চেক করার জন্য? যাই হোক, তার মানে কার কত আর কি ক্যাপাবিলিটিস রয়েছে সেটা জানার জন্য। না না, আমি বলছি। তো অনেকে বলে থাকে যে বুদ্ধি হলো মানসিক সক্ষমতা। এবার আরেকটা প্রশ্ন আছে, তো সক্ষমতা বলতে কি বোঝে? আহ তো সক্ষমতা বলতে বোঝানো হচ্ছে যে আমাদের জীবনে মানে নানা ক্ষেত্রে বিভিন্ন কর্ম সম্পাদনে আমাদের বুদ্ধি আহ, বিশেষ ভূমিকা নেয়। সেগুলোকে অনেকটা সহজ করে তোলে, তাই এটাকে সক্ষমতা বলা হয়। তো আমাদের মানসিক সক্ষমতা কতটা, তা আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের পড়াশোনার মধ্যে আমাদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ, চিন্তা ভাবনা, সমস্যা সমাধান ইত্যাদি দিকের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তো একজন শিক্ষক যখন বুঝতে পারছেন যে একটা তার ক্লাসেরই কিছু স্টুডেন্টের মধ্যে এই কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, চিন্তা ভাবনা, গাণিতিক সমস্যা সমাধান, এগুলো তারা খুব সহজেই করে ফেলছে, বাট অন্য ক্ষেত্রে কিছু স্টুডেন্ট সেদিক থেকে তাদের বুদ্ধি কম বা ইন্টেলিজেন্ট তাদের অনেকটা কম থাকে, তারা পারছেন। তো তখন যদি একজন টিচার সেটা বুঝতে পারেন, তিনি তার স্টুডেন্টদের প্রতি আরো বেশি দায়িত্ববান হতে পারে। যে স্টুডেন্টদের মানে বুদ্ধি কম বা ইন্টেলিজেন্স এই যে অর্থে আমরা বলছি সেই অর্থে কম হয়, তাহলে তিনি তাদের পেছনে সময় দিয়ে তাদের কিছু ইমপ্রুভমেন্ট করতে পারেন। আর শিক্ষাক্ষেত্রে এর জন্য বিশেষ প্রয়োজনীয়তা আছে এটার। তো মানে বুদ্ধির সম্পর্কে প্রচুর থিওরিও রয়েছে। আমি বেশি কিছু বলবোই না, মানে একদম ওপর ওপর কিছু বলবো। সো সিএভিডি টেস্ট অফ ইন্টেলিজেন্স। তো এই বুদ্ধি পরিমাপ কিভাবে করব?
মানে কত তো জিনিস আছে, মানে মানুষের বুদ্ধি পরিমাপ করার জন্য তো বিভিন্ন একক হতে পারে। বিশেষ করে মানুষদের আচরণ এসব থেকেই উম, বোঝা যায়, বাট কোন কোন আচরণকে স্থান দেওয়া হবে। তো এইসব গবেষণা শুরু হলে থর্নডাইক নামে একজন মনোবিজ্ঞানী, তিনি সিএভি টেস্ট অফ ইন্টেলিজেন্স এর সবার সামনে তুলে আনেন। তো তিনি সেখানে 4টে পরিমাপের কথা বলছেন। তিনি একটা বলছেন অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করা, সেন্টেন্স কমপ্লিটেশন, গাণিতিক যুক্তি, আর শব্দজ্ঞান, একটা হলো মানে নির্দেশ পালন। তো এই 4টেকে তিনি একক ধরছেন। আর এগুলোর মধ্যে দিয়ে তিনি কোথাও গিয়ে মানে এই বুদ্ধি পরিমাপ করার চেষ্টা করছেন। তো তিনি এইটুকু যখন ধ্যান ধারণা দিচ্ছেন, এরপরে স্পিয়ারম্যান নিজের নতুন তত্ত্ব নিয়ে আসছে, 2 ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। তো তিনি সেখানে এই এককগুলোর কথাই বলছেন। তো তিনি বলছেন যে যে এককগুলো রয়েছে, যে উৎপাদক বা ফ্যাক্টর গুলো রয়েছে, তো তিনি বলছেন এই উৎপাদক মানে তিনি 2 ধরনের কথা বলছেন, জি অ্যান্ড এস, সেটাতেও পরে আসছে। তো এর মধ্যে একটা কোরিলেশন রয়েছে, একটা সহগতি রয়েছে। তো তিনি এটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। এরপরে তিনি একটি সমীকরণের কথাও তুলে আনছেন, যেটাকে তিনি বলছেন সহগতির চতুষ্কোণ ছক, অনেকটা এরকম দেখতে। তো এই ছকের কথাও তিনি বলছেন। তো সিএভিডি এই 4টি পরিমাপের মধ্যে সমস্ত রকম সহগতি সহগাঙ্কের প্রথম চতুষ্কোণ ছকে সাজানো হোক। এই যে এটা এরকমই দেখতে। আমি একা বকে যাচ্ছি। আচ্ছা, তো স্পিয়ারম্যানের সিদ্ধান্ত তিনি এই ছকের মাধ্যমে পরে, আমি কিছুক্ষণ আগে বললাম এস আর জি এর একটা ভূমিকা। তো তিনি বলছেন গাণিতিক যুক্তি অনুযায়ী চতুর্বর্গ চতুর্বর্গ সমীকরণের মান শূন্য হওয়ার অর্থ এই পরিমাপগুলির মধ্যে সাধারণ উপাদান আছে। এই সাধারণ উপাদানকে বেসিক্যালি বলা হচ্ছে জি। কিছু অবশিষ্ট উপাদান আছে। প্রথমটি স্পিয়ারম্যান নাম দিয়েছেন সাধারণ উপাদান, যেটা মানে প্রত্যেকের মধ্যেই রয়েছে। এন্ড দ্বিতীয়টির নাম দেওয়া হয়েছে স্পেসিফিক ফ্যাক্টর। এবার এই যে ছবিটা দেখা যাচ্ছে, জি এর সাথে এস সি যেটা দেখা যাচ্ছে, সেটা যখন যোগ হচ্ছে, ওটার সাথে যোগ হওয়ার ফলে বাক্য সম্পূর্ণ করার ক্ষমতা একটা মানুষের মধ্যে দেখা যায়। যখন এস এ জি এর সাথে যুক্ত হচ্ছে, গাণিতিক যুক্তি দিতে পারে একটা মানুষ। যখন এস ভি জি জি এর সাথে যুক্ত হচ্ছে, তার শব্দজ্ঞান, তার ভোকাবুলারির এবিলিটি বা ইন্টেলিজেন্স বোঝা যাচ্ছে। যখন এস ডি দেখা যাচ্ছে, জি এর সাথে যুক্ত হচ্ছে, তখন নির্দেশ পালনের দিকে বোঝা যাচ্ছে। তো এখানেও কয়েকটা ফ্যাক্টরকে নিয়ে মানে পুরো রিসার্চটা হয়। তো তাই সমস্ত দিক তো এর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তো এই তত্ত্বেরও প্রচুর সমালোচনা দেখা যায়। আর এই জি উপাদানটা মানে জেনারেল উপাদান, প্রত্যেকের মধ্যেই থাকে। আর এস উপাদান হলো স্পেসিফিক, আগেই বললাম। তো এই দুটোর যখন এই আগেই বলছিলাম মানে সমান্তরালি চলে, আর দুটোর মধ্যে একটা কো রিলেশন, এই দুটোর মধ্যে রিলেশন হওয়ার ফলে মানে মানুষের ক্রিয়েটিভিটি মানে মানে তার বুদ্ধির প্রকাশ হয়। এরপরে তো এই নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে। তো উপাদানগুলি যে তো প্রথম কথা হলো এস উপাদান অনেকের মতে যে এত সরল ভাবে যে ব্যাখ্যা করা হলো, মানে মানুষের বুদ্ধি মানুষের মাইন্ড কি এতটাও সরল? অবশ্যই নয়। অনেক ক্ষেত্র আছে থাকে যেখানে এস উপাদান প্রচুর, মানে এখানে শুধুমাত্র কয়েকখানার মাধ্যমে দেখিয়ে দেওয়া হলো, বাট তার থেকে অনেক বেশি। সেগুলো সম্পর্কে কোনো রকম আলোচনা এখানে হয়নি। এই তারপরে অনেক বিজ্ঞানী ভার্ননের মতো অনেকে বলছেন যে এই গ্রুপ ফ্যাক্টর নামে কিছু নেই।
ইভেন থার্স্টোন এটাই বলছেন যে জি উপাদানের কোনো অস্তিত্বই নেই। তারপরে ক্যাটেল তরল জি বা ফ্লুইড জি আর কেরোসিন জি লাইক লাইজি নামক দুটি সাধারণ উপাদানের কথা বলেছেন, যদিও তার তরল কোনটা স্পিয়ারম্যানের জি উপাদানের অনুরূপ। কিন্তু ঠিকঠাক সে জি এর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার স্পিয়ারম্যান যে তত্ত্বটা দিচ্ছে, থর্নডাইক তখন আবার দেখছেন, দেখার পরে তিনি আবার নিজের একটা তত্ত্ব, যেটাকে থন্ডার্স থিওরি, 3 টাইপস অফ ইন্টেলিজেন্স বলা হয়ে থাকে। তো সেখানে তিনি আবার স্পিয়ারম্যানের তত্ত্বের বিরোধিতা করছেন। তিনি সরাসরি বলছেন যে 1920 সালে তিনি নিজের থিওরিটা দিচ্ছেন, তো তিনি বলছেন জি এর কোনো অস্তিত্ব নেই, কারণ আমাদের এমন কোনো মানসিক সক্ষমতা নেই যা সমস্ত কাজের ক্ষেত্রে বর্তমান। তো মানে যেটা বলা হচ্ছিল যে জেনারেল ফ্যাকাল্টি যেটা সবার মধ্যে রয়েছে, তার সাথে এস যুক্ত হয়ে একটা নতুন ক্রিয়েটিভিটি বা সামথিং, মানে আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সকে প্রকাশ করে। কিন্তু এক্ষেত্রে তিনি সরাসরি করছেন যে এটা সম্ভবই নয়, মানে কোনো মানুষের পক্ষে বা এমন কোনো মানসিক সক্ষমতা নেই মানুষের। তো এরপরে তিনি 3 রকমের বুদ্ধির কথা বলছেন। তিনি বলছেন বিমূর্ত বুদ্ধি, যেটাকে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বলা হচ্ছে, মূর্ত বুদ্ধি, কংক্রিট থিঙ্কিং ইন্টেলিজেন্স, এন্ড সামাজিক বুদ্ধি। আমি আগে বলছিলাম না অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তো এখানে এই প্রকার বুদ্ধি বা সক্ষমতা সর্বপ্রকার সংকেত, চিহ্ন, ভাষা নির্ভর চিন্তার নিয়ন্ত্রণ করে। যাদের বিমূর্ত বুদ্ধি বেশি, তারা ভাষা শিক্ষা, ভাষা ব্যবহার, গণিত, দর্শন, তাত্ত্বিক বিষয়ে সহজেই দক্ষতা অর্জন করতে পারে। সো এটা মানে ইননেট একটা এবিলিটি। এই বুদ্ধিটা মানে বাইরে থেকে ম্যানিফেস্ট করা নয়, অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। যেমন দার্শনিক, গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধান, ভাষার ক্ষেত্রে খুব সহজেই তারা অ্যাডপ্ট করে নিতে পারে জিনিসগুলোকে। আর মূর্ত বুদ্ধি, এটা অনেকটা মানে প্র্যাকটিস টাইপের, লাইক এই কারিগর বিদ্যা, মানে এগুলো শেখা হচ্ছে আস্তে আস্তে। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শিখছে, শিল্পকুশল ব্যক্তিরা মূর্তি বানাচ্ছে, এই সমস্ত মানে বিভিন্ন এই অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা আস্তে আস্তে শিখছে, এন্ড তাদের ইন্টেলিজেন্সটা এর মাধ্যমে বাড়ছে। পরিবেশে নানা বস্তুর মধ্যে সম্পর্ক অনুধাবন করার ক্ষমতা এবং সেই সম্পর্ক অনুযায়ী প্রতিক্রিয়া করার ক্ষমতা নাম যান্ত্রিক বুদ্ধি বা মূর্ত বুদ্ধি। এরপর আছে সামাজিক বুদ্ধি, সোশ্যাল ইন্টেলিজেন্স। এই থর্নডাইকের তত্ত্বে মানে বুদ্ধির সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান এই সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্স। সামাজিক বুদ্ধির প্রয়োজন হয় অন্তর্বর্তী সম্পর্কের ক্ষেত্রে। যাদের সামাজিক বুদ্ধি বেশি, তারা অন্য মানুষের আচরণ, আবেগ, অনুভূতি ইত্যাদি ভালো বুঝতে পারে, ইভেন তারা সেই হিসাবে রিয়াকশন করতে পারে। তো সোশ্যাল ইন্টেলিজেন্স ভীষণ ইম্পর্টেন্ট, এন্ড এটা মানে সবকিছুর মধ্যে অগ্রগণ্য। আমি এই পর্যন্তই রেখেছি, এরপরে অনেক কিছু ছিল, মানে অনেকটা কঠিনও জিনিসগুলো আমি ওর জন্য আরো ধরতে চাইনি, মানে এটা একটা ইন্ট্রোডাকশনারি ক্লাসের মতো, পুরো ধারণাটা মানে একদম ছোট করে দেওয়া। আইকিউ একটা বড় কমপ্লেক্স জায়গা, ওখানেও আমি টাচ করিনি, স্যার পড়াবেন তো, মানে তো আমি কিছুই বলছি না। এন্ড থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আছে কেউ? থ্যাংক ইউ অমিত কি এই অমিত আজকে যেটা বললো সেটা হচ্ছে ইন্টেলিজেন্স বা বুদ্ধি, একটা নতুন জায়গা বুদ্ধির সম্পর্কে। তো বুদ্ধি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কারো নিজের বুদ্ধির প্রয়োগ ঘটাতে চাও, তো বলো। বুদ্ধি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, বলো।
অনেকগুলো জায়গা কভার করেছে, যেমন সোশ্যাল ইন্টেলিজেন্স, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স, কংক্রিট ইন্টেলিজেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিয়ারম্যান জি অ্যান্ড এস ফ্যাক্টর, বিভিন্ন ধরনের সাইকোলজিস্টদের ডেফিনেশনস, তো ইত্যাদি বিষয়ে যদি কারো কোনো ইয়ে থাকে, যাই হোক অমিত এত ভালো পড়িয়েছে, আশা করি কারো কোনো প্রবলেম হবে না, একবারে বুঝে যাওয়ার কথা। তো আমার অমিতকে একটা প্রশ্ন আছে। অমিত, হ্যাঁ স্যার। সাপোজ ধরো আমরা 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 তো বিভিন্ন ভাবে ভাগ করি, বা এই যেমন ওই একটা একটা জায়গায় বললো, আমার তখন হঠাৎ করে মনে পড়ে গেল, অহনা একটা অহনা, হ্যাঁ না, রুমান একটা জায়গায় বললো যে কি ক্যাপাবিলিটিস চেক করার জন্য। তো আমারও কোথাও না কোথাও মনে হয়েছিল, যখন প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, ভালো করে যদি দেখো যে প্রথম বিশ্বযুদ্ধে কাকে কোন অবস্থান দেওয়া হবে, মানে এই বিভিন্ন ধরনের কমান্ডের বা বিভিন্ন ধরনের ফোর্সদের বিভিন্ন সেকশন হয় তো, আপার থেকে লোয়ার, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তাদেরকে মানে তখন তো প্রচুর লোক দরকার, আমেরিকার হ্যাঁ প্রচুর অসংখ্য সৈন্যের দরকার, এবার কাকে কোথায় দেবে হঠাৎ করে, এবার হ্যাপাজেটলি দেওয়া সম্ভব নয়, এই জন্য তারা একটা টেস্ট তৈরি করলো, যার মধ্য দিয়ে যাদের ইন্টেলিজেন্স বেশি, ধরো যাদের ইন্টেলিজেন্স অ্যাবভ 100, তাদেরকে একটা ভালো জায়গায় দিল, হ্যাঁ যাদের ইন্টেলিজেন্স 80 to 90 তাদের একটা জায়গা দিল, যাদের ইন্টেলিজেন্স এই রুমানার মতো 60 to 70 তাদের একটা জায়গায় দিল, এইভাবে আর কি। না, তার তার নিচেও রয়েছে, 60 to 70 নিচেও রয়েছে যাদেরকে ইডিয়েট বলা হয়, বা মোড়ন বলা হয়, মোড়ন নট মরণ, মোড়ন বলা হয়, বা ইম্বেসিল বলা হয়, যাই হোক, এরকম বিভিন্ন ধরনের ভাগ রয়েছে। তো আমার যে প্রশ্ন তোমাকে, সেটা হচ্ছে এই যে দুটো টার্ম ইউজ করলে, কংক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, দুটো ইন্টেলিজেন্স, এছাড়া আমরা বিভিন্ন হ্যাঁ হ্যাঁ intelligence এর কথা শুনেছি, তো এই কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স এর ফাংশনস কি? What is the আমি basic- হ্যাঁ, বলো বলো বলো। মানে, আমার যতটা মানে আমার স্টাডিতে আমার যতটা মনে হলো, খুব একটা ভালো মেটেরিয়াল কাছে ছিল না। তো এই অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স যেটা, মানে এটা না অনেকটা ওই ক্রিয়েটিভিটির মতোই, লাইক ম্যাথ, কংক্রিট যেটা, মানে ওটা ঠিক মানে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে বা আমরা ঠিকঠাক মানে একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এসে আমরা শিখছি। হুম, এক্সপিরিয়েন্সের থ্রুতেও আমরা ওটাকে অ্যাডপ্ট করছি। আর যেটা অ্যাবস্ট্রাক্ট ছিল, ওটা অনেকটা ক্রিয়েটিভ বলা যায়, যেমন গাণিতিক মানে সমস্যা সমাধান। আমি একটা যোগ করতে পারি, একটা তার থেকে যোগের থেকে একটা ভীষণ কমপ্লেক্স একটা অঙ্ক আসলো, যেমন আইজ্যাক নিউটন, নিউটন বলছি কি ছিল, হ্যাঁ ওই হলো, মানে কিছু গাণিতিক বিশেষজ্ঞ, তারা এমন কিছু তাদের মধ্যে এই ইন্টেলিজেন্সটা থাকে, তারা এটাকে সলভ করতে পারে। কিছু ফিলোসফার্স মানে দে ক্যান থিঙ্ক, এই অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স তাদের মধ্যে থাকে। সবার মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স সেই অর্থে বিদ্যমান নয়। সাপোজ ঠিক আছে, সবার মধ্যে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স নেই, এই তো। আমি বলছি সেই অর্থে বিদ্যমান নয়, একদম মানে একদম একদম। না, আমি কিন্তু আমি কিছু জানি না বলে আমি মানে বোকার মতো প্রশ্ন করছি তোমার কাছে বা আপনার কাছে বা তোর কাছে। তো এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, সেটা হচ্ছে, ধরো কি বলি, ধরো আমি একজনকে বললাম, তুই আমাকে ভালোবাসিস? ও বললো হ্যাঁ ভালোবাসি। ঠিক আছে, তুই এবার বলে বোঝাতো কতটা ভালোবাসিস। সে যখন উত্তরটা দিল, সে স্বাভাবিকভাবে তো তার মানে সে তার বুদ্ধি থেকে দেবে উত্তরটা, নাকি? আচ্ছা হ্যাঁ তাহলে এই যে যে সে যখন এই যে আমাকে সে কতটা ভালোবাসে, সেইটা বোঝানোর জন্য সে যখন উত্তরটা দিচ্ছে, তাহলে সেইটার ক্ষেত্রে তার কোন ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে? তাসমিনা, একটুখানি মিউট করো না। আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ মানে বেশ কঠিন প্রশ্ন। কোথাও গিয়ে মানে আহ আচ্ছা, মানে আমার মনে হচ্ছে এক্ষেত্রে তিনটেই অনেক মানে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্সের সে অর্থে ভূমিকা নেই। সোশ্যাল ইন্টেলিজেন্স এর মধ্যে দিয়ে মানে আমরা অন্যের ইমোশন গুলোকে বুঝছি, মানে সে কোথাও গিয়ে মানে ভালোবাসে বা আমি বাসি তো কিভাবে প্রকাশ করব, মানে এটাও আমাদের সোশ্যাল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শিখে আসা। অ্যান্ড আমি কিভাবে মানে সোশ্যালি একটা মানে পজিটিভ ওয়েতে তাকে অ্যাপ্রোচটা করব, কিভাবে করা যায়, মানে একটা একটা
মানে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ তো নয় আমাদের মাথা, মানে আমরা তার আগে থেকে দেখেছি যে ওই আগে একটা প্লেটনিক লাভ, তারপর সেই কি বলে সেই কোর্টলি লাভ, মানে এরকম একটা কনসেপ্ট ছিল অনেকে যেখানে আবার বলে যে আমাদের হ্যাঁ মাথা হচ্ছে মানে এই মানে ব্ল্যাঙ্ক আর কি, স্লেটের মতো, সাদা স্লেটের মতো, হ্যাঁ, যেটাকে মানে লকেরই একটা ট্যাবুলা রাসাও থিওরি, বলেছে, ট্যাবুলা রাসা একটা টাবুলার, নাম ইউজ করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো লকেরই এটা থিওরি তো, এটা অ্যাকচুয়ালি না, মানে আমাদের মধ্যে আপনি বলেছিলেন যে একটা বাচ্চা জন্মের পরে তার মধ্যে ইমোশনস থাকে, অ্যান্ড মানে মানে তার যখন খিদে লাগে সে একরকম ভাবে তার ইমোশন গুলোকে প্রকাশ করে অ্যান্ড অল। তো তার মাইন্ড টাবুলার রাসা না। তাছাড়াও তার মধ্যে কিছু ইনেট অ্যাবিলিটি থাকে। এরপরে তার সে আস্তে সেন্সরি এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে এই নলেজ গুলোকে গেইন করছে, সেই কগনিটিভ নলেজ। অ্যান্ড এই নলেজ গুলো গেইন করার ফলে মানে কিভাবে প্রেম নিবেদন করতে হয় সেটাও কোথাও গিয়ে সোশ্যালি দেখেছে, শিখেছে। সো সামহাও এটা ওই বলছেন কংক্রিট একটা ধারণা। অনেকে প্রেম নিবেদন মানে প্রেম প্রকাশের জন্য হাত কেটে ফেলে, কেউ মানে শায়রি করে বলে, কেউ বসে হাতে এই তুমি গোলাপে এটা অন্য জায়গায় নিয়ে গেলে ব্যাপারটাকে। আমি জাস্ট একটা টার্ম ইউজ করেছি, সেই এই টার্মটা এই জন্য ইউজ করলাম কারণ এই টার্মটা যথেষ্ট তোমাদের কাছে প্রাসঙ্গিক হবে। আমি তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি একটা পেপার লিখছিলাম, এখন আমার পেপারটা আমার স্ক্রিনে রয়েছে। পেপারটার আচ্ছা টাইটেলটা হচ্ছে, আমি বলি আর কি, ওই জন্য কথাটা আসলো। পেপারটার টাইটেল হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সিস অ্যামং স্কুল গোয়িং চিলড্রেন ইন ইন্ডিয়া, এরকম টাইটেলটা ছিল। তো আমাকে লিখতে আচ্ছা গিয়ে আমার একটা জায়গায় মনে হয়েছে যে এই যে স্কুলে যারা যায় বা স্কুল কলেজে যায় তারা কেন সুইসাইড করে, তো তার পেছনে একটা হচ্ছে এই এই ধরনের রোমান্টিসিজম বা একটা রোমান্টিক রিলেশন বা এরকম এসেট্রা। হ্যাঁ সেখান থেকে আমার মনে হয়েছে যে লাভ, এই যে যে টার্মটা, ভালো করে ভেবে দেখো, এই টার্মটার জন্য আমরা কিন্তু আমাদের কোনো কংক্রিট অর্থাৎ আমাদের সেন্স অর্গান সেটা ইউজ করছি না, কিন্তু আমাদের না না রীতিমতো না না ভাবতে হচ্ছে হোয়াট ইজ লাভ। এই যে তুমি একটা টার্ম ইউজ করলে প্লেটোনিক লাভ, বা এরকম আরো আধ্যাত্মিকবাদী লাভ, বা হ্যান ত্যান বিভিন্ন ধরনের বৈষয়িক লাভ আছে, এরকম বিভিন্ন টাইপের ভালোবাসা আছে। তো এই টার্মগুলোকে আমাদের যদি এক্সপ্লেন করতে হয়, ভালো করে ভেবে দেখো যে যথেষ্ট বেগ পেতে হবে কিন্তু, মানে হ্যাঁ হ্যাঁ মুখে হ্যাঁ একদম। বলবে অনেক কিছু, কিন্তু এই যে এই টার্মগুলোকে ব্যবহার করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় যে অ্যাকচুয়ালি লাভ বলতে কি। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নলেজ কাজ করছে। আমি এই হ্যাঁ অর্থেই স্যার, বললাম হ্যাঁ স্যার, আমি প্রথমে ভেবেছিলাম এটা। ওকে। তো একটা মানে ইংলিশ সোসাইটিতে আগে একটা কালচার ছিল যে কোর্টলি লাভ। তখন প্রেম হলেই মানে প্রেমিকাকে, মানে প্রেমিকা কোনোদিন কাউকে প্রেম নিবেদন করতো না, তো প্রেমিক অ্যাজ এ নাইট তারা ওর মেয়েদের পেছনে ঘুরে ঘুরে বেড়াবে, তারপরে তাদেরকে ফুল দেবে, এর মানে বারবার পিছনে পড়ে থেকে তাদেরকে ইমপ্রেস করবে, এভাবে প্রেম নিবেদন হতো। তো কোথাও কি একটা সোশ্যাল মানে একটা সেকশনই মানে এরকম একটা নর্ম চলে আসলো যে মানে এইভাবে মেয়েদেরকে প্রপোজ করতে হয়। তো মানে আমি ওটাই বলতেছিলাম যে এগুলো কোথাও গিয়ে সোশ্যাল ইন্টেলিজেন্সও হয়ে দাঁড়ায়, মানে আমরা সোসাইটিতে যেগুলো দেখছি ওটা সবাই তো ওই আর্টিস্টিক ওয়েতে কিছু মানে ভীষণ কিছু সুন্দর বলবে তা না। এবার যেটা স্বদেশে বলেও মানে সে নতুন করে ভাবেও, বাট সেটাও সে কোথাও গিয়ে সোশ্যালি কোথাও দেখেছে, এক্সপিরিয়েন্স করেছে, তারপরে সে করছে। তাই ওর জন্য আমি সোশ্যাল ইন্টেলিজেন্স বললাম। ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। এবারে আমার কাছে পুরোপুরি ক্লিয়ার। যাক, আমার ধারণাটা ক্লিয়ার ছিল না। থ্যাংক ইউ ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। বেশ, আর কারোর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করি। আহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো। আমাদের দুজন স্পিকার ছিল আজকে, অহনা সাহা এবং অমিত প্রামাণিক। এই দুজনের টপিক, একজনের ক্রিয়েটিভিটি, একজনের ইন্টেলিজেন্স, বেশ বৃহত্তর দুটো এরিয়া, মানে এবং খুব মনোগ্রাহী দুটো বিষয়, খুবই মনোগ্রাহী। যেমন ক্রিয়েটিভিটিও মনোগ্রাহী, তেমন ইন্টেলিজেন্সও মনোগ্রাহী আমাদের। আমরা আরো ডিটেলসে নিশ্চয়ই জানবো এর পরবর্তী সময়ে এইগুলো সম্পর্কেই। আজকে আমরা যথেষ্ট জেনেছি, যদি এতটা কম সময়ের মধ্যে যতটা ইনফরমেশন দিতে পেরেছে এটাই অনেক। আম, এটা আমাকে দিতে গেলে হয়তো 3-4 দিন লেগে যেত, সেটা আধ ঘন্টায় দিয়ে দিয়েছে। তো কারোর প্রশ্ন নেই বোঝা যাচ্ছে আপাতত। বেশ, দুজনকেই ধন্যবাদ এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের সকল স্টুডেন্টদের তরফ থেকে। আমরা চলে যাই নেক্সট দিনে।
আমরা নেক্সট দিন কাকে কাকে বলতে বলবো? কেউ স্বইচ্ছায় আসবে নাকি আমি সেই অ্যালফাবেটিক্যালি ধরবো? যে পরের দিনেরটা ঠিক করা ছিল আই থিঙ্ক, তারপরের দিনেরটা আপনার ঠিক করতে হবে। পরের দিন কে কে ছিল? আখি তা ছিল মনে আর নেই, অনিশা বলে ছিল। দিয়েছিলেন। হ্যাঁ, আখি ছিল আর অনিশা ছিল। অনিশা আসে? অনিশা কোন ডিপার্টমেন্ট? জিওগ্রাফি? হিস্ট্রি ডিপার্টমেন্ট। অনিশা হিস্ট্রি আর আখি হিস্ট্রি? না স্যার, আমার বাংলা আখি বাংলা। ওকে, আখি বাংলা। আখি তাহলে নেক্সট দিন তুমি রেডি? হ্যাঁ স্যার। ওকে, আখি রেডি। অনিশা ছাড়ো, অনিশা নেই। অনিশাকে অন্যদিন, অনিশা কি দেবে নেক্সট দিন পপি? না স্যার জানি না, ও আপনাকে বলেছিল যে ও হচ্ছে গিয়ে একটু সময় লাগবে, তো ও আপনি যখন বললেন যে ও ঠিক আছে, হচ্ছে ঠিক আছে, নেক্সট সোমবার হবে। অনিশাকে আমরা অন্যদিন নেবো। ওকে, আর কেউ দেবে আখির সাথে? আমি কাউকে জোর করবো না দেওয়ার জন্য, আমি তো কথা দিয়েছিলাম, সেই কথাটাই রাখবো। আর কেউ দেবে সামনের দিন? ওকে, তাহলে শুধু আখি হচ্ছে, তাই তো আমাদের? স্যার আপনি কাউকে বলে দিন। আমি বলবো? ওকে, আখি হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট, তাই তো? বাংলা তাহলে হিস্ট্রি একজন কেউ নাও, অনিশা তো হিস্ট্রি ছিল, হিস্ট্রি কি হাদিসা? হাদিসা পারবে না শরীর খারাপ? স্যার আমার একদিন দিলে ভালো হতো, আমি সত্যি একদিন? অসুস্থ স্যার এখনো। একদিন না তো, তুমি তো একদিনেরও বেশি পাচ্ছ। আজকে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, দেন মানডে, তুমি তো মাঝে দুদিন পাচ্ছ। স্যার আমি মানে এখন একটু মানে ওই হাদিসা, যে হাদিসা, হাদিসা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তুমি এখন অসুস্থ। পড়ার জন্য সেই জন্য বুঝতে পেরেছি তুমি এখন পড়াটা হয়। অসুস্থ। না না, অসুস্থ, অসুস্থ আছে তুমি, আমি জানি। ঠিক আছে, হাদিসা অসুস্থ, তাহলে পপি? আমি পরের দিন দেবো স্যার। পরের দিনই তো বলছি আমি, আমি কি থোড়ি আজকের কথা না বলছি? এই দিন দেবো না, না সোমবার দেবো না। ওকে, প্রমা? প্রমা হালদার? হ্যাঁ, তোমার নেটওয়ার্ক পায় না? তুমি এন্টার ক্লাসে তুমি আর রুমানা, এন্টার ক্লাসে তুমি আর রুমানা যা করেছো, 10 বার করে জয়েন করছো, 10 বার করে লেফট করছো। স্যার যাই কি করব? হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছি না। বারবার লেফট হয়ে যায়, কি করব? নেটওয়ার্কের খুবই প্রবলেম। তো তুমি প্রেজেন্টেশন দেবে কি করে? স্যার ছাদে গিয়ে বসতে হবে, তাহলে হয়তো হবে। উম, বাড়ি কোথায় তোমার? স্যার আমার বাড়ি ভীমপুর, মানে কৃষ্ণনগর থেকে 17 ভীমপুর চিনি কিলোমিটার আমি, আসতে হয়। ভীমপুর আমি চিনি, ভীমপুরে যথেষ্ট আমার ভালো মামা নেটওয়ার্ক বাড়ি। থাকে। হ্যাঁ, আমার মামা হ্যাঁ, বাড়ি। হ্যাঁ। না মানে এই ভীমপুর থেকে আরো 3 কিলোমিটার ভিতর সাইডে আসতে হয়। ওকে, স্যার ওদিকে একটু নেটওয়ার্ক ইস্যু আছে, মানে অনেকটাই নেটওয়ার্ক ইস্যু আছে ওদিকে। ওকে, প্রমাকে পরে দেখছি, দেখি নিকিতাকে দিই তাহলে, নিকিতাকে নেক্সট দিন। নেক্সট দিন হচ্ছে আখি আর নিকিতা। নিকিতা দে। স্যার আমি পরে দেব। পরে কবে? আর অনিশা তো বলেছিল যে কি যে ওর সোমবার হবে, সেটাই তো আপনাকে বলেছিল। অনিশা তো নেই, আমি যদি অনিশা মিস যায় তাহলে? ও তো আজকে থাকা উচিত ছিল। অ্যালফাবেটিক্যালি দেখুন। অ্যালফাবেটিক্যালি দেখবো, ঠিক আছে, তুমি যখন বললে অ্যালফাবেটিক্যালি দেখছি। অনুশ্রী আছো? হ্যাঁ স্যার। তাহলে অনুশ্রী আর আখি হ্যাঁ তুমি দেবে নেক্সট দিন তাহলে। আমি ঠিক আছে স্যার। অনুশ্রী কোন ডিপার্টমেন্ট? আমি হিস্ট্রি ডিপার্টমেন্ট স্যার। অনুশ্রী তুমি একবার এর সঙ্গে যোগাযোগ করে নিও একবার। ওর নাম কি মেয়েটা? অনিশা। অনিশা যদি না দেয় নেক্সট দিন, তাহলে তুমি দিয়ে দেবে। হ্যাঁ, তুমি একবার ঠিক আছে স্যার। এই ক্লাসের পরে একবার অনিশার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অনিশা যদি না দেয় তাহলে নেক্সট দিন তুমি দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে ওকে, ওকে, স্যার ওকে। নাম প্রেজেন্ট হয়ে গেছে। এই একজনের নাম প্রেজেন্ট, কে কে নাম প্রেজেন্টের কথা বলছে দেখি? স্যার আমি বললাম, আমি অনেক পরে জয়েন হয়েছিলাম তো তাই। বুঝতে পেরেছি আমি, তুমি তো নাম প্রেজেন্টের জন্য জয়েন হয়েছো।